স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি করতে চাইছেন শুধুমাত্র অনুপ্রবেশকারীদের বাঁচাতে। তাই কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশকে উস্কানি দিচ্ছেন যাতে তারা বিএসএফ এর সঙ্গে কোন্দলে জড়ায় শুধুমাত্র অনুপ্রবেশকারীদের বাঁচাতে? কি প্রশ্ন করছি আজ কিশলয়ের অগ্নিবাণে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললেন যে বিএসএফ পুশব্যাক করছে, অনেক ভারতীয়কে করছে, পুলিশকে বলবো আটকাতে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই একই জায়গা থেকে বললেন অনেক শরণার্থী অনেক কষ্ট করে চলে এসেছে আহারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকেই বললেন যে কাগজপত্র যা লাগবে সব বানিয়ে দেওয়া হবে। আরে অনুপ্রবেশকারীদের তাড়াতে যেখানে গোটা দেশ একজোট হয়েছে, যেখানে এসআইআর এর সমর্থনে সাধারণ মানুষ এবং বিএলও সরকারি আধিকারিকরা একযোগে কাজ করছেন, যে এত দ্রুত এসআইআর এর কাজ এগোচ্ছে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কাউকে পুশব্যাক না করা হয়। পুলিশ কি ভীতু নাকি? পুলিশ দেখুক পুশব্যাক না করা। আরে পুলিশকে ভীতু বলছেন, আপনারই তো পুলিশ। তাদের কাজ পুশব্যাক আটকানো, সাংবিধানিক সংকট তৈরি করে অনুপ্রবেশকারীদের আটকাতে এবং অনুপ্রবেশকারীদের বাঁচাতে এবং সাধারণ বাঙালির এবং বাংলার মানুষের ভাতের থালায় টান দিতে মুখ্যমন্ত্রী কেন এত উৎসুক? ইন্টারেস্টটা কোথায়? ইন্টারেস্টটা ভোট বাক্সে। অনুপ্রবেশকারীদের ভোটে জিইয়ে থাকা সরকার পড়ে যাবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে অনুপ্রবেশকারী পুশব্যাক করার, ফেরত পাঠানোর আর নেই দরকার, বলছে বিজেপি। প্রথমে বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন। যাকেই পাচ্ছে বাংলা ভাষায় কথা বলে দিচ্ছে বাংলাদেশি আর রোহিঙ্গা। কোত্থেকে এলো রোহিঙ্গা? রোহিঙ্গা তো মায়ানমার। এখানে রোহিঙ্গা টোহিঙ্গা নেই। রোহিঙ্গা আছে বাংলাদেশে, এখানে নেই, এখানে নেই, এখানে নেই, এখানে নেই। খুলনায় বাড়ি ওর কথা। কোন জায়গা থেকে এসেছিলেন? বাংলাদেশেতে। এসআইআর এর গুতোয় দিব্যি টের পাওয়া যাচ্ছে কোথায় বাংলাদেশি আর কোথায় রোহিঙ্গা। শুধু টের পাওয়া যাচ্ছে না, অনুপ্রবেশকারীদের কুকর্মের ঠেলায় রীতিমতো জেরবার আমজনতা। বাংলাদেশ থেকে চোরা পথে ভারতে ঢুকে পরিচয় ভাঁড়িয়ে একের পর এক খুন, তোলাবাজি, অপরাধের সাম্রাজ্য বানিয়ে ফেলছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। দিব্যি বাবা মা সাজিয়ে জাঁকিয়ে বসছে। পুলিশের হাতে ধরা পড়লে কদিন শ্রীঘরে বাস। জেল থেকে বেরিয়ে ফের অন্য বাবা মা খুঁজে নয়া পরিচয়, একের পর এক অপরাধ। বসিরহাটে এসআইআর এর কড়া শাসনে পর্দাফাঁস এরকম 3 অনুপ্রবেশকারীর, মোস্তাকিন শেখ, ঝন্টু মণ্ডল ও গফুর শেখ। সাজানো বাবা মায়েরা বলছেন তারা এর বিন্দু বিসর্গ জানেন না। কি আপনার ছেলে? না। এ তাহলে কে? ও কে আমি তো চিনি না। ও বাংলাদেশি বাড়ি শুনিস। ঘর দেওয়ার নাম করে আমার কাছে কাগজপত্র নিল মেম্বার। এখন সেইভাবে ঢুকলো কি আমি নিজেই বুঝতে পারছি না। এ কি আমাদের কোনো আত্মীয় না, আমাদের কিছুই না। আমার শুধু একটাই মেয়ে, বিয়ে হয়ে গেছে এই নলকড়ায়। শুনতে পাচ্ছি এখন বাংলাদেশে, শুনলাম জেলে আছে। কেন জেলে? কেন? ও কার মার্ডার করেছে এখানে। বাসন্তীর নারায়ণ সরকার আর অনামিকা সরকার এতদিন জানতেন তাদের 2 সন্তান, এক ছেলে এক মেয়ে। এসআইআর এর কল্যাণে তাদের চোখ কপালে ওঠার জোগাড়। সরকারি নথি বলছে তাদের আরো 2 সন্তান আছে। ভুতুরে সন্তানের খোঁজ পেয়ে সরকার পরিবারের মাথায় হাত। এটা কারা আমি জানি না, কিন্তু ভোটার তালিকায় যারা দেখা যাচ্ছে তাদের নামটা দেখেছি। হ্যাঁ, যে আপনার সন্তান। আমি কোনোদিন দেখিনি। 2জন সন্তান, একটা মেয়ে একটা ছেলে। তাদের নাম কি? ঋতুময় সরকার আর সায়ন্তনী সরকার। ভোটার তালিকায় দিলীপ সরকার এবং পবিত্র সরকার। কি করে বলবো আমি এখন? মানে ভোটার নাম, এপিক নাম্বার ব্যবহার করে যারা ব্যবহার করেছে এখন দেখা যাচ্ছে। অথচ এই ভুতুরেদের পুষতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। সব রকম শরণার্থীদের জন্যই কাতর মুখ্যমন্ত্রী। এখন ইন্দিরা মুজিবুর রহমানের একটা চুক্তি হয়েছিল, তাতে বলা হয়েছিল 1971 মার্চ পর্যন্ত যারা এখানে এসছেন তারা প্রত্যেকে বৈধ নাগরিক। শরণার্থীরা কত কষ্ট করে উপর বাংলা থেকে এসছে। বাংলাদেশি মুসলমানদের বাবার নাম মায়ের নাম পরিবর্তন করে আইপ্যাকের সাহায্যে বিএলওদেরকে ঠুটো জগন্নাথ করে
ডিএফ এবং এক শ্রেণীর বিডিওরা এই আরোরা ম্যাল প্র্যাকটিসেস করেছেন। এটা সবচেয়ে বড় দুর্নীতি বলে আমার মনে হয়। রকম সকম দেখে বাংলার জন্য আরো 5 বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল কমিশন। ভুয়োর খেলা আটকাতে কমিশন যত করা হচ্ছে ততই দিশেহারা হচ্ছে তৃণমূল। এসআইআর এর শেষ লগ্নে ময়দানে ফের মমতার কেষ্টবিষ্টুরা, শুরু হম্বিতম্বি। আমাদের এখানে কেউ বাংলাদেশি নাই, আমার এখানে কেউ রোহিঙ্গা নাই, আমার এখানে মায়ানমার নাই। তুমি যা বলবে তাই আমরা মানব না, করতে দেবো না। স্যার, এসআইআর এর গুতোয় ভুয়ো ভোটের পর্দাফাশ যত হচ্ছে তত যেন মরিয়া হয়ে উঠছে তৃণমূল। ভুয়ো ভোটার পুষতে রীতিমতো ক্যাম্প খুলে ফেলেছেন মমতা। বাংলা জুড়ে অনুপ্রবেশ আর অপরাধ প্রশ্রয়ের আতুরঘর মমতার তৃণমূল। রিপাবলিক বাংলা। অনুব্রত মণ্ডল বলছেন এসআইআর হতে দেব না। আসলে অনুব্রত মণ্ডলের মাথায় অক্সিজেনটা একটু কম যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ওই হয়তো আবার সমস্যাটা হচ্ছে, কারণ এসআইআর তো হচ্ছে, হতে দেব না এই ফিউচার টেন্সের প্রয়োজন তো আর নেই। আসলে অক্সিজেন মাঝে মাঝে কম যায়, বেশ কয়েকদিন কষ্টে ছিলেনও বটে। যাই হোক, ফিরে আসে আলোচনায়। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন, স্পষ্ট ভাষায় তিনি বলছেন, চিৎকার করে করে বলছেন যে পুলিশ কি ভীতু, পুলিশ কেন আটকাচ্ছে না বিএসএফ যদি পুশব্যাক করে। তো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, স্পষ্ট ভাষাতেই বলছেন, বাংলা ভাষায় স্পষ্ট ভাষায়, যে তিনি সব কাগজপত্র করে ব্যবস্থাপনা করে দেবেন যদি কারুর কোনো প্রয়োজন পড়ে। সিঁদুরে মেঘ দেখছেন বাংলার মানুষ, কারণ বাংলার মানুষ দেখেছেন এ রাজ্যে কিভাবে অনুপ্রবেশকারীদের হাতে নিজেদের অধিকারটা চলে যায়। শুধুমাত্র ভোট ব্যাংক একটা পার্টিকুলার বজায় রাখতে চায় একটা পার্টি, একটা রাজনৈতিক দল বলে। কিশলয়ের অগ্নিবাণে আজকের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে আজকের হাই ভোল্টেজ ডিবেটের প্রথম অংশে যাব। ভুয়ো রুখতে কড়া কমিশন, ভুয়ো বাঁচানোই কি মমতার মিশন? কমিশনের তরফ থেকে আরও 5 জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। কমিশনের তরফ থেকে নতুন অপশন দেওয়া হচ্ছে তাদের অ্যাপ্লিকেশনের মধ্যে, যাতে ভুয়োদের চিহ্নিত করা যায় আরও কার্যকরভাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে নিজের পুরো মেশিনারিকে কাজে লাগাচ্ছেন, কাগজপত্র তৈরি করার ব্যবস্থা করছেন, পুলিশকে বলছেন পুশব্যাক করা যাবে না, পুশব্যাক করলে আপনারা আটকান। এই পদ্ধতিটা কি আমি জানতে চাইছি। আজকে কিশলয়ের অগ্নিবাণে প্রশ্ন করব। কিশলয়ের অগ্নিবাণ এই মুহূর্তে বাংলায় সন্ধ্যে 6টায় টিআরপিতে 1 নম্বর শো। সেই শোতে এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাবো। অঙ্কন দত্ত বিজেপি মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন, ঝন্টু বড়াইক রয়েছেন অধ্যাপক, শুভম ব্যানার্জি সিপিআই নেতা রয়েছেন, শর্মা ব্যানার্জি ইউটিউবার রয়েছেন, অনিন্দ সিনহা রয় তিনি যোগ দেবেন। আমি প্রথমে ডিবেটের শুরুতে একটা বাইট শোনাতে চাই, প্রত্যেকের শোনা খুব জরুরি। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা সলিউশন বের করেছেন, যাদের এসআইআর এ নাকি সমস্যা হচ্ছে বলে উনি মনে করছেন। কি সলিউশন? সলিউশনটা দেখি, আসবো ডিবেটে। দেখুন, ক্যাম্পটা আমরা করছি 12 তারিখ থেকে, অনেক জায়গায় শুরু হয়েও গেছে প্রয়োজনীয় সাহায্য করবার জন্য। ধরুন আপনার একটা কাগজ নেই, কাগজটা আপনি চাইবেন, চেষ্টা করবে দেবার, আপনার যা কাগজ আছে তাই নিয়ে আসলেই হবে। এটা মে আই হেল্প ইউ বুথ। অঙ্কন, কোনো ইঙ্গিত রয়েছে এর মধ্যে? মানে সরকার কাগজ বানিয়ে দেবে, কারুর কাগজ না থাকলে তারা চেষ্টা করবে, ঠিক আছে, আপাত দৃষ্টিতে সরকার কাগজ কারুর না থাকলে সরকার তাকে হেল্প করতে পারে, কিন্তু অনেকে বলছেন আসলে অনুপ্রবেশকারীদের ব্যবস্থাপনা করে রাজ্যে জামাই আদর করে রাখার একটা ইঙ্গিত রয়েছে এই বার্তায়। কি মনে হচ্ছে? না না, দেখুন, এসআইআর এর ধাক্কায় তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভুতুরে ভোটারের যে ভোট ব্যাংক, যে সাম্রাজ্যটাকে তিলে 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 উনি গড়ে তুলেছিলেন, সেই সাম্রাজ্যটা তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। হাজারে হাজারে ভুয়ো ভোটার বিভিন্ন বিধানসভা থেকে ধরা পড়ছে। শহর এবং শহরতলি এলাকায় কলকাতায় আমরা তো দেখছি না এমন কোনো বিধানসভা রয়েছে যে বিধানসভায় 40-50 হাজারের নিচে ভোটার বাদ গেছে বলে। সব জায়গাতে 40 থেকে 50 হাজার ভোটারই
ইনিশিয়াল কিছু দিনের মধ্যেই বাদ যাচ্ছে। এবার এই ভুতুরে ভোটারগুলোকে কারা পুষেছিল? রিপাবলিক বাংলাতে দাঁড়িয়ে সেই নামগুলো বলেছিল। আপনাদের ক্যামেরার সামনে সেলিম মণ্ডল থেকে সেলিমা বেগম সকলেই বলেছিলেন যে তৃণমূলের কাউন্সিলরের কাছে আসতাম, তৃণমূলের পঞ্চায়েতের মেম্বারের কাছে আসতাম, তারা আধার কার্ড করে দিত, তারা ভোটার কার্ড ব্যবস্থা করে। মিঠু মোল্লা থেকে শুরু করে সবাই বলেছিলেন টাকা নিত। তৃণমূল কংগ্রেস তো টাকা ছাড়া কিছু বোঝে না, টাকা নিত। এবং বিভিন্ন রেড চার্ট, মানে চাকরি চুরির যেমন রেড চার্ট রয়েছে, তেমনি ভুয়ো ডকুমেন্টস তৈরিও তৃণমূলের রেড চার্ট ছিল, ভুয়ো ডকুমেন্ট। তো এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় আগেও বলেছিলেন যে একটু বুদ্ধিটা খরচ করবেন, দুয়ারে সরকারের ক্যাম্পে আসবেন, যে সমস্ত নথি বানানোর দরকার সেগুলো বানিয়ে দেওয়া হবে। আজকেও বলেছেন। এবং সত্যিকারে কিভাবে বানানো হবে অঙ্কন, এবং সত্যিকারে আমরা দেখতে পেরেছিলাম মেশিনারি নয়, বিভিন্ন পৌরসভা এবং পঞ্চায়েতে সরকারি অফিসারদেরকে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে কাউন্সিলররা ধমকাচ্ছেন যে আপনাদেরকে এর মধ্যেই এদের ডেথ সার্টিফিকেট নেই, এই ডেথ সার্টিফিকেট যেন না থাকে। এরা যদি কেউ ডেথ সার্টিফিকেট এনে প্রমাণ করে যে কোনো মৃত ভোটার, সেই মৃত ভোটারকে প্রমাণ করতে দেওয়া যাবে না মৃত ভোটার। কোনো জায়গায় যদি কারোর ডোমিসাইল সার্টিফিকেট নেই, আপনি অবাক হয়ে যাবেন পূর্ব বর্ধমানের ডোমিসাইল সার্টিফিকেট, এখানে সুলভে ডোমিসাইল সার্টিফিকেট পাওয়া যায় বলে কালনায় বসে পড়েছে তৃণমূল ক্যাম্প খুলে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস ভুতুরে ভোটারদের বাঁচাতে চায়, কারণ এটাই তৃণমূলের ভোট ব্যাংক। এই ভোট ব্যাংকের ওপর মমতা বন্দ্যোপাধ্যায় যেতে এই যে বিকেল 3টে থেকে 5টার মধ্যে যে ভুতুরে ভোটগুলো এসে এসে কেউ মৃত ভোটার স্বর্গ থেকে নেমে ভোট দিয়ে যায়, কোনো বাংলাদেশি ভোটার থাকে অন্য রাজ্যে এসে চলে এখানে এসে ভোট দেয়, এটাই তো তৃণমূলের ভোটে জেতার মেশিনারি। তৃণমূল সকাল থেকে দুপুর 3টে পর্যন্ত যা হয় সেই ভোটে তৃণমূল জেতে না। দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টা অবধি যে ছাপ্পাটা পড়ে, যে ভুয়ো ভোটারটা পড়ে, যে ভুতুরে ভোটাররা তখন এসে অলৌকিক শক্তি নিয়ে ভোটটা দিয়ে যায়, তৃণমূল সেটাতেই জেতে। এই যে সংখ্যক ভুতুরে ভোটারগুলো উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতায় 4 লক্ষাধিক লোকসভার হিসেবে ভোটার বাদ যাচ্ছে, মানেটা বুঝতে পেরেছেন? এই ভোটারগুলোকে দিয়ে কি পরিমাণে ভোট চুরি এই তৃণমূল সরকার, এই তৃণমূলের প্রশাসন করত। এবং মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মুখ্যমন্ত্রী যিনি কন্টিনিউয়াস পুলিশ প্রশাসনকে ব্যবহার করছে এই এসআইআর প্রক্রিয়াটাকে বিঘ্নিত করার জন্য। আপনি কিরকম, মানে এমন বার্তাটা দেখুন, কি ভয়ঙ্কর বার্তা। পুশব্যাক নিয়ে উনি কথা বলছেন। পরের ভাগে আমি ওনার বাইকটাও শোনাবো। আমি সন্ময়দার কাছে একবার যেতে চাই। সন্ময়দা, 23 লক্ষের বেশি মৃত ভোটার এবং 10 লক্ষ ভোটারের হদিশ পাওয়া যায়নি। 56 লক্ষ এখন পর্যন্ত জানা যাচ্ছে যে বাদ চলে যেতে পারে। সন্ময়দা, মুখ্যমন্ত্রী বলছেন ক্যাম্প করেছি, আপনারা একটু বুদ্ধি খরচা করে আসুন, কাগজপত্র আমরা চেষ্টা করব বানিয়ে দেওয়ার। আমি এই বার্তাটা একটু অ্যানালাইজ করতে চাইছি, বুঝতে চাইছি সন্ময়দা, আমি বুঝতে পারছি না। আমি কিশোরা তোমাকে একটা কথা বলি, আজকের তারিখটা তুমি লিখে রাখো, যে 8 তারিখ তো, আর ঠিক 8 দিন বাদে 16 তারিখ খসড়া তালিকা বেরোবে। এবং খসড়া তালিকাটা বেরোলে আমি অনিয়ার ক্যামেরাতে তোমাকে একটা ডকুমেন্ট আছে আমার এলাকা খসড়া তালিকায়। সেখানে একজন ভদ্রমহিলা বড় ছেলের থেকে তার বয়স হচ্ছে, বড় ছেলের থেকে বয়স হচ্ছে 3 বছরের ছোট, আর ছোট ছেলের থেকে তিনি বড় হচ্ছেন 2 বছরের বড়। বুঝতে পারছো? আমার এলাকায়, আমি যে এলাকায় থাকি সেই এলাকায়। অর্থাৎ ডকুমেন্ট ম্যানুফ্যাকচারিং কথাটা বলছে না, স্কুল থেকে নির্দিষ্ট ভাবে একটি আধা সরকারি অফিসের চাকরি পাওয়ার জন্য স্কুল থেকে ডকুমেন্ট বার করেছেন, যে ডকুমেন্টের ভিত্তিতে ভোটার কার্ডটা চেঞ্জ করেছেন বয়সটা, এবং তারপরে আলটিমেটলি দেখা যাচ্ছেন যে সেই ভদ্রমহিলা তার বড় ছেলের থেকে 3 বছরের বড়, আর ছোট ছেলের থেকে 2 বছর, বড় ছেলে থেকে 3 বছরের ছোট, ছোট ছেলের থেকে 2 বছরের বড়। ফলে তো ডকুমেন্ট ম্যানুফ্যাকচারিংটা বাংলা একটা আর্ট। গোসভা পঞ্চায়েতে একটা নির্দিষ্ট জন্মমৃত্যু পোর্টাল থেকে 3557টা ভুয়ো বার্থ সার্টিফিকেট বেরিয়েছিল, 510টা ভুয়ো ডেথ সার্টিফিকেট বেরিয়েছিল। এবং সেটা কলকাতা হাইকোর্টে একটা কেসের প্রেক্ষিতে দাঁড়িয়ে যখন বহু আলোচিত হয়েছিল, গোসভা থানা 100 কিলোমিটার দূর থেকে এসে আমার বাড়িতে নোটিশ পাঠিয়েছিল এবং 4-5 ঘন্টা আমাকে ইন্টারোগেশনের মধ্যে ফেলেছিল, আপনি কোথা থেকে পেয়েছেন তথ্যটা। অথচ কলকাতা হাইকোর্টে সেটা আলোচিত। সেটা দাও, খড়িবাড়িতে 870টা ভুয়ো ডেথ সার্টিফিকেট, মানে এটা অল মিডিয়া, তোমরাও দেখিয়েছো। কোথা থেকে? ভবানীপুরের কালীঘাটে সেখানকার খড়িবাড়ির বার্থ সার্টিফিকেট, সেটা মানে সেটা ব্যবহার করা হচ্ছে। সারা পশ্চিমবঙ্গে ভুয়ো বার্থ সার্টিফিকেট, ভুয়ো ডেথ সার্টিফিকেট
একটা কালচারে পরিণত হয়ে গেছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, ডাক্তার সপ্তর্ষি চ্যাটার্জি আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে যিনি সুপার, তিনি অন এয়ার ক্যামেরাতে ইলেকট্রনিক্স মাধ্যমকে বলেছিলেন প্রতিদিনে শয়ে শয়ে লোক বনগাঁ বারাসাত থেকে আসছে আমাদের কাছ থেকে বার্থ সার্টিফিকেট চাইতে, যার ডকুমেন্ট আমাদের কাছে নেই। তো সারা পশ্চিমবঙ্গের একটা সিচুয়েশন, এটা নতুন করে ভাবার কোনো ব্যাপার নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন হেল্প করব। আমি একটা কথা খুব পরিষ্কার বলি, যে কিশোরে আলোচনা চর্চায় আসা দরকার। তিনি বলছেন বিএসএফ ধরতে পারছে না, ঠিক বিএসএফ অপরাধী। আচ্ছা, একজনকে আধার কার্ড করে দিতে গেলে যে বার্থ সার্টিফিকেটটা দিতে হয় সেটা কে দেয়? পুরসভা দেয়, পঞ্চায়েত দেয়, কর্পোরেশন দেয়, তাই নয় কি? তো সেটা কার হাতে? মমতা বন্দ্যোপাধ্যায়। সবকিছু তো তৃণমূল। বার্থ সার্টিফিকেট ছেড়ে দাও, রেশন কার্ড কে দেয়? পশ্চিমবঙ্গ সরকার থেকে সমস্ত জনপ্রতিনিধিরা অ্যালটমেন্ট করিয়ে দেয়। একটার পর একটা আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, রেশন কার্ড দিয়ে তুমি নাগরিক ব্যবস্থা করে দিচ্ছ। তারপর ছোট ছোট কুটি নেতাদের খালপাড়ে বসার ব্যবস্থা করে দিচ্ছ। আর তারপর যখন এসআইআর হচ্ছে, এখন দৌড়ে দৌড়ে সব পালাচ্ছে। স্বরূপনগর, হাকিমপুরে কাদের দেখছি আমরা? মধ্যমগ্রাম একটার পর একটা গ্রাম ফাঁকা হয়ে যাচ্ছে কেন? কিসের জন্য? নিউ টাউনের একটার পর একটা অঞ্চল ফাঁকা হয়ে যাচ্ছে কি জন্য? ঠিক, প্রশ্নটা এখানে। প্রশ্নটা হচ্ছে আমি একটা কথা বলে শেষ করি। ইন্টারনাল ব্যবস্থাপনাটা মমতা বন্দ্যোপাধ্যায়, বিএসএফ যদি আউটপোস্টে সামলাতে না পারে, তুমি জানো গতকালই নর্থ বেঙ্গলের এই রিপোর্টটা বেরিয়েছে, আইজি বলছেন যে কোনো না কোনো ভাবে জমি দেওয়াটা এখনো ডিলে করা হচ্ছে। বিএসএফ এ আসছি, একদম আলাদা রেখেছি। খুব গুরুত্বপূর্ণ একটা ডিবেট, একটা আলোচনা। বিএসএফ কে বলা হচ্ছে বিএসএফ পুশব্যাক করলে পুলিশ গিয়ে আটকাবে, সাংবিধানিক সংকট কিনা সেটাই আসছি। ঝন্টুবাবু, আমি প্রত্যেকের কাছে একবার আমার প্রাথমিক প্রশ্নটা নিয়ে আসি। অগ্নিবাণ 1 যেটা আমি নিয়েছি ঝন্টুবাবু, প্রথম অগ্নিবাণ, যে কমিশনের তরফ থেকে আরো 5 জনকে নিয়োগ করা হচ্ছে, আরো কড়া করা হচ্ছে, একটাও যাতে ভুয়ো নাম না ঢোকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ক্যাম্পে আসুন, চেষ্টা করবো সব কাগজপত্র বানিয়ে দিতে। আমি বুঝতে চাইছি, সরকারিভাবে তো ওনার অধিকার আছে কাগজপত্র যদি কেউ চায়, যদি ভ্যালিড কাগজ হয় বানিয়ে দিতে, কিন্তু সন্ময় দ্বারা বলছেন যে কাগজ ম্যানুফ্যাকচারিং হবে। বলুন না, সন্ময়বাবুর কথা শুধু নয়, বাংলার শিক্ষিত সচেতন প্রত্যেকটা মানুষ জানে এ রাজ্য ভারতবর্ষে একমাত্র রাজ্য যেখানে শিল্পের ধোঁয়া দেখা যায় না, কিন্তু অবৈধ কাগজ তৈরির অন্যতম পীঠস্থান। সারা ভারতবর্ষে যত অবৈধ অনুপ্রবেশকারী, আমি পশ্চিমবঙ্গের কথা বলছি না, ধরা পড়েছে সাতরাদির থেকে শুরু করে কেরল, বাম সরকার চালিত কেরলে সবচেয়ে বেশি। অপারেশন কেরল করতে গিয়ে যে ক্লিন কেরল করতে গিয়ে যে ধরা পড়েছে একটার পর একটা, কখনো জঙ্গি, কখনো অবৈধ বাংলাদেশি, তাদের কাগজ পাওয়া গেছে পশ্চিমবঙ্গে। এবার প্রশ্নটা হচ্ছে, দেখো যে পশ্চিমবঙ্গের থেকে কাগজ শুধু ইস্যু নয়, বহু কলায় এই বহিরাগত অনুপ্রবেশকারী অবাঞ্ছিত যারা অনুতে অনুতে ভারতবর্ষে ঢুকে গেছে পশ্চিমবঙ্গের মাধ্যমে সরকারের বদান্যতায়, তারা কত ধরনের কলা কৌশল নিয়েছে। কখনো নুরুল হক হয়েছে নারায়ণ অধিকারী, কখনো শরিকুল হয়ে গেছে বিজয় দাস, পূজা খাতুন হয়ে গেছেন অদিতি পাত্র, তুমি নাম একটার পর একটা নাম। এবার প্রশ্নটা হচ্ছে, দেখো এনসিআরবির একটা রিপোর্ট বেরিয়েছিল 2017-তে, সেখানে বলা হচ্ছিল একদম খুব কারেন্ট, যে অর্ধেকের বেশি অনুপ্রবেশ হয়েছে পশ্চিমবঙ্গে। ঠিক 1998 সালে তৎকালীন মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী, পাওয়ারফুল নেত্রী, সেই সময় কেন্দ্রীয় সরকার যে 1,80,00,000 অনুপ্রবেশকারীর কথা ভারতবর্ষে বলেছিল, তার মধ্যে 1,25,00,000 ছিল পশ্চিমবঙ্গে। ঠিক একই রিপিটেশন 2014-র তুলনায় 2017 সালে সেই রিপোর্টে লেখা ছিল অনুপ্রবেশ বেড়েছে 60%। আমার কাছে আছে ডেটাটা। প্রশ্নটা হলো, মমতা ব্যানার্জি তুমি বলছো নির্বাচন কমিশন আটকাতে, ভুয়ো ভোটার আটকাতে মরিয়া, ঠিক একইভাবে মমতা ব্যানার্জিও এই ভুয়োদেরকে রাখতে মরিয়া। তাই এই যে ক্যাম্প বলছে না, ফেব্রুয়ারি মাসে মমতা ব্যানার্জির বহু চর্চিত বাড়ি বাড়ি গিয়ে ভুতুরে ভোটার খুঁজবো, আসলে ওটা কি ছিল জানো? ইলেকশন কমিশনের আগে তো মমতা না, ওটা উনি টের পেয়েছিলেন, খবর ছিলেন এসআইআর নামক একটি বস্তু আসতে চলেছে, তাই তড়িহড়ি ঘর গোছাও, কার বাড়িতে কতগুলো ভুয়ো আছে তাদেরকে কি করে সেফ শেল্টার দেওয়া যায়, ডকুমেন্টস পৌঁছে দেওয়া যায়, এই সংসারটা গোছানো। দ্বিতীয় এই সমস্ত দেখে আমার একটা জিনিসই মনে পড়ে বারবার, যেটা আমি বলি, ভোটার হচ্ছে বাংলাদেশি, হেনস্থা হচ্ছে রাজ্যবাসী, বাঙালিয়া শাকের কড়াতে কি আছে এসআইআর এর বরাতে?
আমি জানি না এসআইআর এ আলটিমেটলি আমরা কত শুদ্ধ করব, আমরা যতই অ্যাপস আনি না কেন, মুখ্যমন্ত্রী তো প্রকাশ্যে কাগজ দিয়ে তার প্রশাসনের মাধ্যমে, যন্ত্রের মাধ্যমে এই নুরুলদেরকে এই রাজ্যের বাসিন্দা করবে বলে, বৈধতা দেবে বলে উঠে পড়ে লেগেছে। তুমি লাস্ট স্বর্ণবাবুর সাথে একটা অ্যাড করি, মালবাজার পুরসভায় প্রশান্ত দত্ত নামে একজন তৃণমূল চালিত পৌরসভায় একজন ধরা পড়েছিল, যিনি বার্থ সার্টিফিকেট, আমার মেয়ের বার্থ সার্টিফিকেট আমি নাম চেঞ্জ করব আমি পারিনি, সরকারের ছাড়া নেই, তিনি ধরা পড়েছে আফগানিস্তানের নাগরিক এবং তার বাবা মা মারা গেছেন, তাদের বৈধ বানিয়ে দিয়েছে বার্থ সার্টিফিকেট, যেটা ভারতবর্ষের আইনে কোথাও নেই, এভাবে করা যায় না। আমি শুভমের কাছে আছি। শুভম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কাগজপত্র বানিয়ে দেবেন, আশা করছি আপনি একদম মানে এর বিরুদ্ধে স্ট্যান্ড নেবেন। এর পক্ষে স্ট্যান্ড নেওয়াটা যদি হয় তাহলে এই মুহূর্তে এসআইআর এর শেষ পর্যায়ে এসে মুখ্যমন্ত্রী বলছেন যে আমি কাগজপত্র বানিয়ে দেবো, চিন্তা করবেন না, চালাকি করে একটু বুদ্ধি করে চলে আসুন ক্যাম্পে। আপনার মনে হয় সত্যি এটার মধ্যে খুব পিওর একটা ইন্টেনশন রয়েছে? আপনার অ্যানালিসিসটা বলুন। দেখো, এত বড় একটা প্রক্রিয়া এবং সেখানে রাজ্য সরকারের এত কর্মচারী ইনভলভ, সেখানে রাজ্য প্রশাসন, রাজ্যে যিনি ক্ষমতায় আছেন তিনি যদি মনে করেন যে অসহযোগিতা করবেন, বাধা দেবেন এবং জালিয়াতি করবেন, তাহলে প্রক্রিয়াটা যে করা খুব জটিল হয়ে যায় এবং এই ধরনের কমপ্লেক্স সিচুয়েশন তৈরি হয়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সঙ্গে বিষয়টা এটাও, সেটা হচ্ছে যে ইলেকশন কমিশন যে ভুয়ো রূপতে করা কমিশন যেটা তোমরা দেখালে, সেটা সত্যি কি করা ইলেকশন কমিশন হয়েছে? যদি করা হতো তাহলে আজকে এত মৃত্যুহীন বুথ আজকে হলো কেন? আজকে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, সেটা হচ্ছে এবং রিপোর্ট চাইতেই কমে গেল হু করে, তার মানে তো গন্ডগোল ছিল। কমে গেল, এটা কি করে হচ্ছে? কারণ হচ্ছে তৃণমূলের নেতারা এই গ্রামীণ বুথগুলোতে অ্যাবসলিউট নিয়ন্ত্রণ নিয়ে এনুমারেশন ফর্মগুলো জমা করছে। এবার সেখানে তারা এই যারা মারা গেছেন তাদের আত্মীয়দের ইনফ্লুয়েন্স করছেন যে তুমি তোমার বাবার হয়ে বা মায়ের হয়ে যিনি মারা গেছেন তার হয়ে সই করে জমা করে দাও, এবং সেইটার কারণেই আজকে এত মৃত্যুহীন বুথ পাওয়া গেল। এবং এই যখন বিভিন্ন সংবাদ মাধ্যমে এই তথ্য সামনে এলো, তখন ইলেকশন কমিশন বলছে আবার সেই বিএলওদেরকে বলছে যে তোমরা আবার যাও ভেরিফাই করো। সুতরাং এই যে জটিলতাটা সৃষ্টি হলো, এটা কিন্তু হয়তো হতো না। আজকে ধরো আজকে এনুমারেশন ফর্মে ফিল আপ করতে গেলে মূলত দুটো পাতা লাগছে। একটা হচ্ছে 2025-এর যে পাতা, 2025-এ তার নাম আছে সেই সম্বলিত তথ্য সম্বলিত পাতা, আরেকটা হচ্ছে 2002-এ তার বা তার আত্মীয়ের নাম ছিল সেই তথ্য সম্বলিত পাতা। এই দুটোই তো লাগছে ফর্মটা ফিল আপ করতে গেলে। আজকে যদি ইলেকশন কমিশন এই দুটো পাতার জেরক্স কপিটা ওই এনুমারেশন ফর্মের সাথে অ্যাটাচ করে জমা নিত, তাহলে দুটো জিনিস হতো। কেউ ফর্ম ফিল আপ করতে যদি ভুল করতো, তাহলে ইলেকশন কমিশনের লোকজন ওই তথ্য দেখে তার ফর্মটা কারেকশন করে দিতে পারতো, মানুষ আতঙ্কিত হতো না। আর দ্বিতীয়ত হচ্ছে যদি এই তথ্যটা অ্যাটাচ করে জমা নিত, তাহলে যেভাবে আজকে মানুষ যার হয়ে পারছে সই করে জমা দিয়ে দিচ্ছে, সেটাও করতে পারতো না। আপনি বলছেন যথেষ্ট করা হচ্ছে না ইলেকশন কমিশন? যথেষ্ট করা হচ্ছে না, এবং প্রক্রিয়া, যেটা আমি বিহারের ক্ষেত্রে বারবার বলেছিলাম যে বিহারের ক্ষেত্রে প্রক্রিয়াগত বহু ভুল হয়েছে। এই প্রক্রিয়াগত ভুলের জন্যই আজকে বিহারে এতগুলো মানুষের নাম অন্যায্যভাবে বাদ গেছে, পরিযায়ী শ্রমিকদের নাম বাদ গেছে। কেউ প্রমাণ করতে পারেনি অন্যায্যভাবে বাদ গেছে। সুপ্রিম কোর্টে প্রমাণিত নয়, এটা 1100-এর উপর মামলা ফাইল হয়েছে। হ্যাঁ, মামলা ফাইল হয়েছে, মামলা ফাইল হতেই পারে, কিন্তু এটা প্রমাণিত তথ্য নয় যে কোনো অন্যায্য নাম বিহারে বাদ গেছে। আমরা বারবার বলেছি যে বিহারের ক্ষেত্রে প্রক্রিয়াগত অনেক ভুল হয়েছে, এবং বাংলার ক্ষেত্রে আমরা বারবার বলেছিলাম যে এই প্রক্রিয়াগত ত্রুটিগুলো যাতে না হয়। কিন্তু এখনো অবধি কিন্তু যা দেখা যাচ্ছে তাতে প্রক্রিয়াগত ত্রুটি অনেকগুলো হয়েছে। আরেকটা লাস্ট বলি, আজকে ধরুন মূল যে সময়টা পিক টাইম ছিল, মানে যখন ফর্ম সবথেকে বেশি এসআইআর এ কি প্রক্রিয়াগত সমস্যা হচ্ছে ওটা আপনি বলতে পারেন শুভম, কিন্তু আপনি কি আজকে বলতে পারবেন না, ইচ্ছা করে বলছেন না, যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হঠাৎ বলছেন আসলে কাগজপত্র বানিয়ে দেবো, এর মধ্যে কোথাও একটা গন্ডগোল আছে? গন্ডগোল আমি তো শুরুতেই বললাম, মানে আজকে যদি রাজ্য সরকারের যে কাজটা, যে সহযোগিতাটা, সেটা যদি আজকে করত, তাহলে আজকে এই জটিলতাটা সৃষ্টি হতো না। আজকে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে তারা মনে করছে যে এই প্রক্রিয়া জালিয়াতির সুযোগ আছে, এবং তারা জালিয়াতি করতে পারলে হয়তো নির্বাচন লাভবান হতে পারে, এটা তারা মনে করছে বলে আজকে জটিলতা সৃষ্টি হচ্ছে। প্রথম কথা, বিহারে কোনো
অবৈধভাবে কোনো কারুর নাম বাদ যায়নি এবং এই নিয়ে কোনো ধরনের অবজেকশন যে কোনো বৈধ ন্যায্য নাগরিক ভোট দিতে পারেননি এমন একটিও অভিযোগ স্বীকৃতভাবে সুপ্রিম কোর্টে ফাইল হয়নি কিংবা নির্বাচন কমিশনের সামনেও আসেনি। একটা বুথেও রিপোলের দাবি বিরোধীরা করেনি যে এখানে এই একজন ন্যায্য ভোটার ভোট দিতে পারেনি, এই ভোটের রিপোল হোক। এবার গেল, এবার আমি শুধু বলছি দুটো অ্যাকসেন্ট দাদা, আপনার কেরলের মামলাগুলো সব ভিত্তিহীন, অর্ধেকের বেশি ভিত্তিহীন, সব ভিত্তিহীন, ভোটটাই ইনভ্যালিড হয়ে যাবে, ভোটটাই ইনভ্যালিড হয়ে যাবে। সুপ্রিম কোর্ট তো ভোটটাই আটকায়নি, সুপ্রিম কোর্ট তো কোনো কিছু ভোটটা আটকাতে কিছু পায়নি। দাদা আমি তৃণমূলের বিরুদ্ধে বলছি, তুমি তৃণমূলের হয়ে গেও না। আমি বলছি কেরল সরকার তো সিপিএম এর সরকার, সেই সব পরিযায়ী শ্রমিক এটা জানা যায়নি। আচ্ছা এটা আপনি চিৎকার করলে তো হবে না, আপনি তৃণমূলের হয়ে এখানে নাচবেন, আপনারা ইন্ডিজোটের শরীক আছেন। তৃণমূলের ওই জন্য উনি তৃণমূলের জোট সঙ্গী কাজ করবেন, আমি জানি। শুধু বিহারের মানুষ বোঝেনি বলে বিহারের মানুষ সিপিআই কে শূন্য করে দিয়েছে, বিহারের মানুষ বোঝেনি বলে বাংলাও শূন্য করেছে। একদম ভুলকে জাস্টিফাই করে দেয়, এই জন্য আপনি এবার ব্যাপারটা হচ্ছে অন্যায় প্রমাণিত না, এটা তো বলতেই হবে। হ্যাঁ আমি শেষ করুন, আমি দ্বিতীয় অভিবাদন দিতে যাব। 26,320 জনকে কেরল পুলিশ শেষ এক বছরে এসএসআর এ ডিটেক্ট করেছে যাদের ভুয়ো ডকুমেন্ট বাংলা সরকার অর্থাৎ কেরলের বাম সরকার, তারা বলছে যে এখানে পশ্চিমবঙ্গে ভুয়ো নথি তৈরির এটা আতুরঘর হয়ে গেছে। কিন্তু এই বামেদের দায়বদ্ধতা দেখুন, ইন্ডিজোটে তৃণমূলকে অক্সিজেন দিতে হবে বলে এখানে তৃণমূলের হয়ে ব্যাটিংটা করছে, এই জন্যই শূন্য হয়ে যাচ্ছে। শুভেন্দু অধিকারী একটা বক্তব্য শোনানো খুব জরুরি, আমি আসবো আবার। শুভেন্দু অধিকারী একটা খুব গুরুত্বপূর্ণ আজকে পয়েন্ট তুলে ধরেছেন। আমরা বারবার বলে থাকি অনুপ্রবেশকারীরা ভাতের থালায় টান দিচ্ছে। সেই ভাতের থালায় টান কখন পড়ে? যখন এদেশে যাদের রাইটফুলি, যারা এদেশের বাসিন্দা, এদেশের নাগরিক, তাদের ভাতের থালায় তাদের রিসোর্সে এসে বাইরে থেকে কেউ উটকো যার আসার কথা নয়, সে এসে সেই রিসোর্সগুলো ব্যবহার করে। শুভেন্দু অধিকারী কি বলছেন শুনুন। ভুয়া জব কার্ড বাতিল হোক এবং আধারের সঙ্গে জব কার্ড লিঙ্ক করতে গিয়ে 1,25,00,000 কার্ড আগেই বাদ হয়েছে। বাংলাদেশের লোকের অ্যাকাউন্টেও, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর অ্যাকাউন্টেও জব কার্ডের টাকা গেছে। অবৈধ অনুপ্রবেশকারী এবং ভুয়া জব কার্ড পশ্চিমবঙ্গে আছে। বর্তমানে বাদ দেওয়ার পরে 2,56,38,503, এর মধ্যে সাকসেসফুলি অথেন্টিকেশন হয়েছে 1,60,97,695। এই জব কার্ড যাদের অথেন্টিকেট হচ্ছে না কেওয়াইসিতে, তারা কত হাজার কোটি টাকা তুলে নিয়েছে। দ্বিতীয় অগ্নিবাণ, কিশলয় অগ্নিবাণের দ্বিতীয় অগ্নিবাণ, দ্বিতীয় প্রশ্ন আপনাদের স্ক্রিনে। এই মুহূর্তে কিশলয় অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন নিয়ে ডিবেটের দ্বিতীয় অংশে যাব। ভাতের পাতে ভাগিদার মমতা কি তাদের পাহারাদার? তাদের জন্য কাগজপত্র বানিয়ে দেবেন, তাদের পুলিশের সুরক্ষা দেবেন। এই পাহারাদার হওয়ার কারণটা কি? সন্ময়দা, কি কারণ? কারণটা ভোট ব্যাংক, কিশোরায়, নাথিং এলস, অনলি ভোট ব্যাংক। কেননা তুমি এই ধরনের ভোটারদের একটা ত্রাসের মধ্যে রাখতে পারো, ভয়ের মধ্যে রাখতে পারো, এবং এমন একটা পরিবেশ বা পরিস্থিতি রাখতে পারো যে পরিস্থিতিতে আলটিমেটলি এরা বাধ্য হবে তৃণমূলকেই ভোটটা দিতে। কারণ যারা আতঙ্কে থাকে, তোমরা বারবার ইলেকট্রনিক্স মাধ্যমে দেখাচ্ছ যে বিভিন্ন জায়গায় গিয়ে যারা শরৎনগর, হাকিমপুরে বলছেন যে আমরা ভোট দিতাম, আমরা 2বার ভোট দিয়েছি, আমরা 3বার ভোট দিয়েছি, আমি লক্ষ্মীর ভান্ডার পেয়েছি। আচ্ছা বলো তো, অন্য রাষ্ট্রের নাগরিক সে রাজ্যের অর্থ সম্পদের মধ্যে ভাগ বসাচ্ছে, এমনকি ব্যাংকে অ্যাকাউন্ট তৈরি করছে। সব থেকে দুর্ভাগ্যে আমরা বিভিন্ন রিপোর্ট প্রতিদিন পড়ছি যে ব্যাংকে তারা অ্যাকাউন্ট করে বসে আছে। স্থানীয় জনপ্রতিনিধিরা এখানে যুক্ত। এখানে একটা পয়েন্ট আমি কিশোরয় নোট করাবো, যে গ্রাসরুট লেভেলে ডেমোক্রেটিক সেটআপটা মমতা বন্দ্যোপাধ্যায় ধ্বংস করে ওয়ান পার্টি ডিক্টেটরশিপ করার ফল হচ্ছে আলটিমেটলি এইটা। সেটা হচ্ছে তারা ভোট ব্যাংক তৈরি করছে, ইনফিলট্রেটরদের বসাচ্ছে, নতুন করে জায়গা অকুপাই করে রেখে দিচ্ছে, এমনকি মেট্রো রেলের জমি অকুপাই করে রেখে দিচ্ছে, রাজ্য সরকারের খালের পাশে বিস্তীর্ণ অঞ্চলগুলোকে অকুপাই করে রেখে দিচ্ছে, এবং দিনের শেষে তারা তৃণমূলকে ভোটটা দিচ্ছে। আবার এইসব লোককে কম পয়সায় রাখা যায়। একজন ঝাড়ুদার যদি এই পশ্চিমবঙ্গে কাজ করে, তিনি যদি
যদি 10,000 12,000 টাকা দিনের শেষে রোজগার করেন, সেই মানুষটাকে যে প্রেসারে রাখা যায়, সেই প্রেসারটা আলটিমেটলি তৃণমূল কংগ্রেস গ্রাসরুট লেভেলে দিচ্ছে। আলটিমেটলি এটা একটা বড় ভোট ব্যাংক তৈরি হয়েছে। আমি একটা কথা বলে শেষ করব, যে বিহারে যে রেজাল্টটা দেখেছিলাম, যে 7,89,00,000 ভোটারের মধ্যে 7,24,00,000 এসে নেমে দাঁড়িয়েছিল। কি দেখেছিলাম, 65,00,000 ভোটারের নাম প্রথম দফায় বাদ যায়, তারপরে নতুন তুলে সেটা 47,00,000 ডিফারেন্সে গিয়ে দাঁড়ায়। 65,00,000 যদি বিহারে নাম বাদ যায়, পশ্চিমবঙ্গে অ্যাজ অফ নাও 56,00,000। বিশ্বাসযোগ্য? আমি বলছি কিশোরা, এটা নোট করে রাখো, সেটা হচ্ছে যে লেভেলের ম্যানিপুলেশন হয়েছে। সেকেন্ড লেভেলে কিন্তু অ্যাসিড টেস্টটা হচ্ছে নির্বাচন কমিশনের। আজকে 5 জন স্পেশাল ডিভিশনের অফিসার পাঠিয়েছেন। এই লেভেলে কিন্তু আসল জালিয়াতিটা ধরার একটা বড় জায়গা আছে। এটা কতটা নির্বাচন কমিশন শেষ পর্যন্ত মনিটরিং করে ধরতে পারবে, সেটা নির্বাচন কমিশনের ব্যাপার। কিন্তু পশ্চিমবঙ্গের, শেষ করছি এই কথাটা বলে, পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষ, রিপাবলিকের লক্ষ লক্ষ মানুষ যারা দেখছেন এই অনুষ্ঠান, আমি তাদের কাছে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় একটা এন্ড অফ দ্য ডে কার ক্ষতি করছেন? আপনার পরবর্তী প্রজন্মের ক্ষতি করছেন না? আপনার জমি জমা, সম্পত্তি, চাকরি, ব্যবসা, সমস্ত কিছুর মধ্যে এই ইনফিল্ট্রেটরদের ঢুকিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব রাজনৈতিক স্বার্থ পূরণ করছেন, কিন্তু দিনের শেষে তো পরবর্তী প্রজন্মকে হচ্ছে। ঠিক এখান থেকে অরিন্দমবাবু যোগ দিয়েছেন, তৃণমূলের সমর্থক রাজনৈতিক কর্মী অঙ্কন হাত তুলছেন। অঙ্কন 30 সেকেন্ডস। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভুতুরে ভোটার এবং এই বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটারদের পুষতে গিয়ে যে সর্বনাশটা করে দিচ্ছেন বাংলা বাঙালি, আপনি শুধু কল্পনা করুন, 800 মহিলা মধ্যমগ্রামের 3 নম্বর ওয়ার্ড থেকে পালিয়ে গেছে, যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী ছিল। রেশন টেশন বাদ দিন, শুধু যদি লক্ষ্মীর ভান্ডার তাদেরকে শেষ 1 বছর মমতার সরকার দিয়ে থাকে, তাহলে 96 লক্ষ টাকা সরকারি রাজকোষ থেকে খরচা হয়েছে, যা আমার আপনার ট্যাক্সের টাকা, যেটা তৃণমূলের ভারতীয় কর্মীর ট্যাক্সের টাকা, তার ট্যাক্সের কষ্টার্জিত অর্থে দিয়েছে। আমার পাতে কেন ভাগ বসাবে তৃণমূলের মুসলমান বাংলাদেশি ভোট ব্যাংকটা কনসলিডেট হবে বলে? আপনি যা খুশি তাই করুন, ভারতীয় ভোটে জিতুন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তৃণমূলের প্রশাসন যে কত বড় ভারতীয় সংবিধান বিরোধী, তৃণমূলের চেয়ারম্যানরা, তৃণমূলের কাউন্সিলররা, তৃণমূলের পঞ্চায়েতের মেম্বাররা এবং সর্বোপরি তৃণমূলের এই মন্ত্রিসভা এবং এই মুখ্যমন্ত্রী, আপনারা শপথ নেন ভারতবর্ষের সংবিধানের, আপনারা শপথ নেন ভারতীয় নাগরিক, আমাদেরকে রক্ষা করার, আমাদের উন্নয়ন করার, অথচ শুধুমাত্র বাংলাদেশি মুসলমান এই ভোট ব্যাংকটার মধুভাণ্ডটা আপনারা খাবেন বলে আমাদের ক্ষতি করে, আমাদের অধিকার কেড়ে নিয়ে আজকে বাংলাদেশিদের পুষছেন। আর তার হয়ে আজকে তৃণমূলের লোকেরা এরপরেও বলছে কোন সাচ্চা ভারতীয়, কোন সত্যিকারের তিরঙ্গা ঝান্ডা প্রেমী ভারতীয়, সে এই তৃণমূলকে এরপর কতটা নির্লজ্জ হলে সমর্থন করতে পারে আমার জানা নেই। অনিন্দদা উত্তর কাউন্টার শুনলেন পুরোটা, অঙ্কন কি বললো? প্রথমত কথা হচ্ছে, আমি এসআইআর চলছে, 16 তারিখ বোধহয় ফার্স্ট পেজের খসড়াটা বেরোবে, 16 তারিখ দেখতে চাই। শুভেন্দু অধিকারী এবং বিজেপির লোকেরা বলেছিলেন 1,20,00,000 বাংলাদেশি এবং রোহিঙ্গা বাদ পড়বে, 1 কোটি ভুয়ো নাম বাদ পড়বে, সেটা পড়বে, চিন্তা নেই। আপনার যদি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথা যদি আপনি না মানেন, শুভেন্দু অধিকারীর কথাকে বিকৃত করতে তো দেব না। 1 কোটি রোহিঙ্গা বাংলাদেশি এবং রোহিঙ্গা, তার মধ্যে বাংলাদেশিও থাকবে, চিন্তা নেই আপনাদের। দ্বিতীয়, আজকে অঙ্কন একটা কথা বলছিল যে লোকে বাংলাদেশে পালিয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের বর্ডার কি খোলা? এমনি মানে মানে এখান দিয়ে আমি একটা কথা বলি, একটা লোক চোরাপথে বাংলাদেশ থেকে ধরে দিলাম, ভারতে ঢুকলো, আমি প্রসেসটা বলে দিই, প্রসেসটা বলে দিই, কি মানে ওপেন বর্ডার প্রসেস আছে, 4 কিলোমিটার আপনি জমি দেননি, বর্ডারে কাটাকার বসাতে দেননি, জানেন না, একটা প্রসেস আছে। শুনুন, প্রসেসটা হচ্ছে আমরা গিয়ে রিপোর্টিং করছি বলে আপনি জানেন, আপনি হয়তো জানেন, আমি বলে দিচ্ছি প্রসেসটা কি। একটা লোক অবৈধভাবে ঢুকেছে, আমি প্রসেসটা বলি, অবৈধভাবে যারা ঢুকেছে তারা হাকিমপুর বর্ডারের মতো যে আউটপোস্ট গুলো আছে সেখানে গিয়ে সাবমিশন করছে যে আমি ভারতে অবৈধভাবে ঢুকেছি, এই আমার কাগজপত্র। সেখানে তাদেরকে একটা ওয়েট, শুনে নিন, তাদেরকে টেম্পোরারি একটা জায়গায় রাখা হচ্ছে, বিজেপি এবং বিএসএফ এর ফ্ল্যাগ মিটিং হচ্ছে, পুলিশ রয়েছে এবং বিএসএফ ফেরত পাঠাচ্ছে। আমি আপনাকে ভুলভাল তথ্য দিতে দেব না, আপনি আমার উত্তরটা দিন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি কাগজপত্র বানিয়ে দেবো, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি পুলিশের প্রোটেকশনের ব্যবস্থা করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন অনুপ্রবেশকারীদের জন্য প্রাণ কাটছে স্যার, আমি তো এইটা বুঝতে পারছি না। তারা যদি ফেরত যায়, পুশব্যাক করে, তারা যদি ভারতের মানুষের ভাতের
থালায় টান না দেয় তাহলে আপনার প্রাণ কেন কাঁদছে? কেন কাঁদছে? আপনার ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবুন। সুযোগ দিন। ভারতের আইনটাকে আপনি মানেন তো কিশোর বাবু? আপনারা মানেন? দেখুন, হয় আপনি আটকাবেন, নয় অঙ্কন আটকাবে। কারণ আমাকে বলা সুযোগ দিন, ভারতের আইনে বলা আছে 2025 আইনে যে সংশোধন করে বলা হলো, যদি এরকম কোন বিদেশি যারা ঢুকে পড়েছে তাদেরকে অ্যারেস্ট করা হবে, জেল হবে পর্যন্ত। একটাও অ্যারেস্ট হয়েছে? জেল কোথায়? বলছেন যে লোক দাঁড়িয়ে আছে, আপনারা ক্যামেরা নিয়ে চলে গেছেন, ওখানে দাঁড়িয়ে আছে, অ্যারেস্ট করেছে, অ্যারেস্ট করেছে। এই যে আপনারা বলছেন যে হাকিমপুরের যে বর্ডারে আপনার পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, আপনারা যে আপনাদের আপনি কি হুমায়ুন কবিরের দলে যোগ দেবেন? পুলিশ মন্ত্রীকে মাঝে বলছেন দাঁড়িয়েছিলেন, অনিন্দা হুমায়ুন কবিরের দলে যাবে, সমস্যা পুলিশের নিন্দা করতে পারবে না। হাকিমপুরে কত আপনার পুলিশ ধরেছে জানেন? লোক দাঁড়িয়ে আছে বলে রিপাবলিক বাংলা বলে বেরালো, আবার হুমায়ুন কবিরের দলে নাম লেখাবে বলে কটাকে অ্যারেস্ট করেছে ভারতের মানে আইন মেনে। জানেন না, জানেন না, না না উনি জানেন না, আপনি জানেন না হাকিমপুরে কত থেকে অ্যারেস্ট করেছে। আপনি বুঝতে পারছেন আপনি কি বলছেন? আমি ব্রহ্মাস্ত্র নেব আজকে, তবে তার আগে ব্রহ্মাস্ত্র নেওয়ার আগে আমার একটা গুরুত্বপূর্ণ অংশ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে শোনাতে হবে। আর আমি আপনাকে ক্লিয়ার করে দেবো অনিন্দদা, কিভাবে পুশব্যাক হচ্ছে এই পুরো প্রসেসটা কাগজের মধ্যে লিখে আমি আপনাকে শোয়ের পরে দিয়ে দেবো। তবে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নিজের পুলিশকে ভীতু বলেছেন। হ্যাঁ, কেন? পুলিশ মন্ত্রী তো তিনি, কেন ভীতু বলেছেন শুনুন। সবাইকে একটা বাংলাদেশি তকমা লাগিয়ে দিয়ে আর কাউকে কাউকে পুশ করা হচ্ছে। লোকাল পুলিশরা কি করছেন? আপনাদের হাতের নাগাল থেকে কি করে বেরিয়ে যাচ্ছে। যারা রাজ্যের পুলিশ অফিসার তাদের আমরা বলবো, এত ভীতু হলে চলবে না। মারপিট করতে বলছি না, খুন খারাপি করতে বলছি না, অন্তত প্রোঅ্যাক্টিভ হন, নাকা চেকিংটা ঠিক মতো করুন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিএসএফ পুশব্যাক করে দিচ্ছে, পুলিশ কেন আটকাচ্ছে না? তারপর মারপিট করতে বারণ করছেন। পুলিশ সম্ভবত বাংলার পুলিশ বিএসএফ এর সাথে মারপিট করতেও পারবে না, মানে সেই এবিলিটিটা। আমি যাই হোক, আমার তৃতীয় প্রশ্ন ব্রহ্মাস্ত্র আজকের কিশলয় অগ্নিবাণে আপনাদের স্ক্রিনে ডিবেটের তৃতীয় অংশে আসি। ব্রহ্মাস্ত্র, পুলিশকে ধমক, পুলিশ মন্ত্রীর ভুয়ো পুষছেন দলনেত্রী। আমি ঝন্টুবাবু হাত তুলছেন। পুলিশকে পুলিশ মন্ত্রী বলছেন যে পুলিশ ভীতু, কারণ তারা পুশব্যাক আটকাতে পারছে না। মানে পুলিশ বিএসএফ কে গিয়ে বলবে যে আপনারা পুশব্যাক করবেন না, আমি বুক চিতিয়ে বুক পেতে শুয়ে পড়বো রাস্তায়, নাকি? ভারতবর্ষে একটি সাংবিধানিক সংকট কিনা? বলছি ভারতবর্ষে একটি রাজনৈতিক দল যারা ন্যাশনাল সিকিউরিটিকে বিক্রি করে 4 থেকে 5,000, 200, 2,000, 1,000 টাকাতেও এই আধার কার্ড ভোটার কার্ড বিক্রি হয়েছে, ওই লোকগুলো বলেছে। দ্বিতীয়, রাজ্যের মুখ্যমন্ত্রী বিএসএফ এর বিরুদ্ধে উস্কে দেওয়ার এই টেন্ডেন্সি নতুন নয়। পুলিশকে লেলিয়ে দেওয়ার বড় কারণ এই যে গেল রব, এই যে প্রশ্ন বলছিল অনিন্দবাবু একটু আগে, আমি মাঝখানে কোনো কথা বলিনি, প্লিজ আপনিও শুনবেন। আচ্ছা, লাভলি খাতুন মালদায়ের রশিদাবাদের লাভলি খাতুন পঞ্চায়েতে, তৃণমূল পঞ্চায়েতের প্রধান, অবৈধভাবে ভারতে এসেছিল। নাসিয়া শেখ যার আসল নাম, তাকে হাইকোর্ট সরিয়ে দিয়েছে, ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে। রাজ্য পুলিশ তাকে অ্যারেস্ট করেনি কেন? 21 জুলাইয়ের মঞ্চে তাকে তো আমরা সেলফি তুলতে দেখেছিলাম। এবার বিএলওকে চাপে ফেলে দিয়ে তাই ভোটার এখানকার এসআইআরে ঢুকেছে। আমার প্রশ্ন হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী যে পুলিশকে বলছে ভীতু, ঠিক আমিও তাই বলছি, অপদার্থ। কারণ এই অবৈধ অনুপ্রবেশকারী, মনে আছে তোমার জাভেদ মুন্সি, ক্যানিং এর ভোটার হয়েছিল জঙ্গি, 30 সেকেন্ড, তাকে ধরেছিল কে? অসম পুলিশ এসে। আচ্ছা ছেড়ে দাও, তুমি মনে আছে যে সাতরাদি কোথার থেকে এসেছিল? সাতরাদিকে অ্যারেস্ট করেছিল এবিটি জঙ্গি। মুর্শিদাবাদের ভোটার তালিকায় 2 জায়গায় নাম ছিল তার বৌদি তৃণমূলের পঞ্চায়েতে রাকিবা খাতুন, 2 জায়গায় নওদা, মুর্শিদাবাদ, হরিহরপাড়া অ্যারেস্ট করেছিল কে? কেরলের এসটিএফ। কেরলের এসটিএফ তাদের অপারেশন ক্লিয়ারের মাধ্যমে 65 জনকে অপারেশন ক্লিনের মাধ্যমে অ্যারেস্ট করেছিল, যাদের কাছে ভোটার কার্ড, জব কার্ড, আধার কার্ড পাওয়া গেছে পশ্চিমবঙ্গের। তৃণমূল এমন একটি দল মাত্র 1000, 2000, 500, 600 টাকার জন্য ন্যাশনাল সিকিউরিটিকে জলাঞ্জলি দেয়। এবং নেত্রী মমতা ব্যানার্জি এমন একজন বিরোধী নেত্রী যিনি বিএসএফ এর মতো একটা সাংবিধানিক বডির বিরুদ্ধে উস্কে দেয়, কখনো মা বোনেদের উস্কে দেয়, কখনো জঙ্গিদের উস্কে দেয়, কখনো পুলিশকে লেলিয়ে দেয়। শুভমের কাছে যাওয়ার আগে 10 সেকেন্ড, অঙ্কন হাত তুলছিল, তারপর শুভমের কাছে যাব। 10 সেকেন্ড। না, প্রথম কথা হলো বিএসএফ কখনো পুশব্যাক করে না। বিএসএফ সেই পুশব্যাক করার আগে কনসার্ন থানাকে, এলাকাকে জানায়, এবং যদি পুলিশ সেখানে সহমত পোষণ করে, যদি পুলিশ সেই পার্টিতে
বিএসএফ এর সাথে মামলাকারী হয় তবেই তাকে পুশব্যাক করা যায়। এখানে পশ্চিমবঙ্গের পুলিশ জানে যে এরা বিএসএফ যাদেরকে ধরেছে তারা অপরাধী, তারা অনুপ্রবেশকারী, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কতটা সংবিধান বিরোধী কাজ করছেন দেখুন। নিজের পুলিশকে বলছেন অনুপ্রবেশকারীদেরকে ধমকাচ্ছেন এটা যে অনুপ্রবেশকারীদেরকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করো না, তাদেরকে দেশের নাগরিক বলো। তাহলে আমার কথা হচ্ছে যখন 2002 এর এসআইআর এ কিছু মানুষের নাম রেশন কার্ড ভোটার কার্ডে থাকা সত্ত্বেও নাম বাদ দিয়েছিলেন, কেন বিরোধিতা করেছিলেন সেদিন? শুভম, দেখুন দুটো কথা, একটা হচ্ছে ভুয়ো ভোটার বা অনুপ্রবেশকারী তাদের ভোটটা যাতে নিশ্চিতভাবে তৃণমূলই পায় সেটা নিশ্চিত করার জন্য এই লক্ষ্মীর ভান্ডার, জব কার্ডের মতো প্রকল্পগুলো তাদের হাতে তুলে দেওয়ার কাজ তৃণমূল সরকার করেছে। শুভম, আমি কোশ্চেনটা করি, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে বলছেন আপনারা কি ভীতু, আটকাতে পাচ্ছেন না কেন পুশব্যাক, বিএসএফ কে আটকাতে? এটা সাংবিধানিক সংকট নয় পুলিশকে বিএসএফ এর বিরুদ্ধে দাঁড় করানো? এটা কি করে হতে পারে? আজকে সমস্যাটা হয়েছে শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভুলভাল কথা, যেটা প্রশাসনিক শীর্ষ পদে থেকে বলা যায় না, সেই ধরনের বক্তব্যগুলো রাখার জন্যই আজকে আমাদের রাজ্যে এই সমস্যাটা তৈরি হয়েছে। উনি যদি একজন প্রশাসনিক প্রধান হিসেবে তার যে দায়িত্ব, তার যে কর্তব্য, তার যা বক্তব্য হওয়া উচিত সেটা যদি উনি করতেন তাহলে আজকে এই সমস্যায় জটিলতা সৃষ্টি হতো না। আর একটা কথা একটু শেষ করি, সেটা হচ্ছে অঙ্কনই বলছিল না যে এক একটা বিধানসভায় 40,000 45,000 বাদ যাবে। তবে যেটা সঠিক আমার কাছে যেটুকু তথ্য আছে সেটা হচ্ছে এখনো পর্যন্ত যে কটা বিধানসভার তথ্য আমি পেয়েছি তাতে 10% করে ভোটার বাদ যাচ্ছে, এটা সত্যি। তার মানে হচ্ছে 2,40,000 2,20,000 ভোটার সম্বলিত বিধানসভাগুলোতে কিন্তু 20,000 22,000 করে ভোটার বাদ যাচ্ছে। এবার এই সংখ্যাটা কিন্তু হচ্ছে শুধু ডেড এবং আনট্রেসেবল, মানে যারা মৃত এবং আনট্রেসেবল, 56 লাখ এখন পর্যন্ত। সেইটা 56 লাখ যেটা আপনারা বলছেন সেটা শুধু মৃত এবং আনট্রেসেবল। এবার এর সাথে কিন্তু আপনার শিফটেড অ্যাড হবে, এর সাথে আপনার ডুপ্লিকেট অ্যাড হবে, এর সাথে আপনার ইনফিলট্রেটার অ্যাড হবে, এবং তার সাথেও আপনারা যেটা ধরছেন না সেটা হচ্ছে যারা ফর্মটা জমা দিয়েছে কিন্তু 2002 এর তথ্য ঠিকভাবে দিতে পারেনি তাদেরকে তো হিয়ারিং এ ডাকা হবে। এবার যাদেরকে হিয়ারিং এ ডাকা হবে তাদের মধ্যে থেকে তো একটা বড় অংশ বাদ যাবে। সুতরাং এই সবটা যোগ হয়ে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে এখন সত্যি আইডিয়া করা যাচ্ছে, এটা বিশাল একটা সংখ্যা হতে পারে। অনিন্দ্যবাবু, পুলিশ এবং বিএসএফ এটা কোনো রাজ্যে হতে পারে? পৃথিবীর মানে কোনো ইতিহাসে আমি দেখিনি দুটো এজেন্সিকে নিজেদের মধ্যে মানে ভিড়িয়ে দেওয়া, তাদেরকে লড়াই করিয়ে দেওয়া, পুলিশকে বলা বিএসএফ কে আটকে দাও, বিএসএফ কে বলা হাতা খুন্তি নিয়ে তেড়ে যাও বিএসএফ এর দিকে, সাধারণ মানুষকে বলা। এটা তো অ্যান্টি ন্যাশনাল বক্তব্য বলেই মনে করছে অনেকে। উত্তর দিন। আপনি বোধহয় কানে কম শোনেন। না, আমি একদম কানে কম শুনিনি, স্পষ্ট শুনেছি। পুলিশকে বলছেন ভীতু নাকি আপনারা? বলেছে তেড়ে যাও বিএসএফ এর কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন হাতা খুন্তি নিয়ে তেড়ে যেতে। এই রাজ্যের মা বোনেদের বলেছেন, কেন্দ্রীয় এজেন্সিকে দেখলে বলেছেন কেন হাতা খুন্তি নিয়ে মা বোনেরা তেড়ে যাবেন, বিএসএফ কে দেখলে কেন তেড়ে যাবেন? আরে শুনুন, হ্যাঁ একটা একটা করে শুনুন না। আজকে প্রশাসনিক মিটিং ছিল, উনি প্রশাসনিক প্রধান হিসেবে এবং পুলিশ মন্ত্রী হিসেবে কিভাবে কাজ করতে হবে না করতে হবে সেই ব্যাপারে কিন্তু কথা বলেছেন। আপনারা এর আগে সিপিএম কোনো প্রশাসনিক মিটিংই করতো না, ওরা কি বুঝবে? যদি কোনো কাজের গাফিলতি হয়ে থাকে সেটাকে শুধরে নিতে হবে, আরও বেশি করে পেট্রোলিং করতে হবে, এগুলো তো বলেছে, নিঃসন্দেহে এগুলো করতে পারে। আমি ঝন্টুবাবুর কাছে একটা প্রশ্ন, আচ্ছা ঝন্টুবাবু স্বপন মজুমদারের নাম শুনেছেন? বিজেপি, আচ্ছা উনা দাঁড়ান না, আপনি তো বলতে পারবেন না, আপনার ক্ষমতা নেই। নিশীথ প্রামাণিকের নাম শুনেছেন? 2002 সালে এরা কি এখানকার বাসিন্দা ছিল? পুলিশ কি করছে? বলতে পারবেন না, অসুবিধা ছিল। বাংলাদেশে হিন্দু শরণার্থী বাংলাদেশে হিন্দু শরণার্থী আপনারা হিন্দু বিদ্বেষী, আপনারা হিন্দু বিরোধী, তাই আপনারা হিন্দু বিরোধী, আপনাদের আসলে হিন্দু বিরোধী। বাংলাদেশে গরিবের অত্যাচারের শিকার যে কোনো হিন্দু দেশই ভারত মন্ত্রী ছিল, ভারত এই দেশ দেশই ভারত ছিল না, লাভলি খাতুনের দেশ নয়। কারণ আমার বক্তব্য যে ঝন্টুবাবুর মতো কিছু লোকেরা যারা মানে কিছু নাম তাদের মনে পড়ে, খাতায় লেখা থাকে, কিছু নাম হাইকোর্ট কি বলেছে? আমি বলেছি সবাইকে ফিরিয়ে আনতে। আচ্ছা হাইকোর্ট কি বলেছে? লাভলি খাতুন বেআইনি, লাভলি খাতুনের প্রধান পদটা ছিনিয়ে নিয়েছে, তাই সেই লাভলি খাতুন দেশ করেছে কেন? সোনালী খাতুনকে যখন পুশব্যাক করা হচ্ছে অনিন্দদা, আপনার সোনালী খাতুনের সোনালী খাতুনের যে লোকাল পিএ সেই থানা কি তখন ঘুমাচ্ছিল না? ডকুমেন্টস দেয়নি, তখন ডকুমেন্ট দেয়নি কেন? তখন সেই সোনালী খাতুনের পৌরসভা পঞ্চায়েত তারা ঘুমাচ্ছিল, ঘুমাচ্ছিল আগে ফিরিয়ে
নিয়ে আসুন। কেন ফিরিয়ে নিয়ে আসুন? ডকুমেন্ট আগে দেননি কেন? থানা কি করছিল? ঘুমাচ্ছিল না তোলা তুলতে ব্যস্ত ছিল? থানা কি করছিল? নাগরিককে রক্ষা করতে কেন ব্যর্থ? নাগরিককে রক্ষা করতে পুলিশ কেন ব্যর্থ? আমি অনিন্দ বাবুকে প্রশ্ন করলাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলছেন যে পুলিশ বিএসএফ কে পুশব্যাক করতে আটকাবে? এটা কি পুলিশের কাজ? পুলিশের কাজ তো যারা অনুপ্রবেশকারী ঘুরে বেড়াচ্ছে রাজ্যে তাদেরকে চিহ্নিত করা। পুলিশ তো সেটা পারে না, পারে না তো। পুলিশ তো খুঁজে পায় না লাভলি খাতুন যখন 21শে জুলাইয়ের মঞ্চে ওঠে, পারে না পুলিশ। বিএসএফ এর কাজ যেটা বিএসএফ করছে বলে আজকে বসে আছেন এখানে। এবং আপনারা জমি দেন না, আপনারা জমি দেন না, আপনারা জমি দেন না স্যার। আপনারা এতটা নির্লজ্জ প্রশাসন চালান, আপনারা চান বিএসএফ জলের মধ্যে গিয়ে হাতে হাত ধরে দাঁড়িয়ে থাকবে। বিএসএফ এর কাজটা কি? পুলিশ এ রাজ্যের ব্যর্থ পুলিশের কাজটা, ব্যর্থ পুলিশের কাজটা বিএসএফ করে মুর্শিদাবাদে। এই পুলিশ ফাইল নিয়ে লুকিয়ে পড়েছিল বলে শামসেরগঞ্জে বিএসএফ কে ডেকেছিল। তারপর আমি শেষ করবো। শর্মাদা 10 সেকেন্ডস কনক্লুডিং কমেন্ট। না, আমি অনেকক্ষণ ধরে বক্তব্য শুনেছি, তো আমি কয়েকটা ছোট্ট কথা বলবো। আচ্ছা, শামসেরগঞ্জে কে পাহারা দিয়েছিল? অসহায় মানুষকে এই বিএসএফ পাহারা দিয়েছিল। আচ্ছা, এই বিএসএফ কে 50 কিলোমিটার এরিয়া ডমিনেশন করতে কে বাধা দিয়েছিল? তৃণমূল কংগ্রেস। আমি বলছি 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বা সরকার এইভাবে বিরোধিতা করছে? আর আমি শেষ করবো একটা কথা বলে, এই রাজ্যের ডিজি কে বসে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় বলেছিল যে বিএসএফ এর দিকে নজর রাখো, বিএসএফ কেন গ্রামের মধ্যে ঢুকবে? যা 50 কিলোমিটার এরিয়া ডমিনেশন সংসদ দিয়েছিল, মানে সাংবিধানিক সংকট তৈরি করা শুধুমাত্র অনুপ্রবেশকারী ভোট ব্যাংক বাঁচাতে, এটা কি ইতিহাসের পাতায় লেখা হয়ে থাকবে? এই ভোটের পর কি শিশুরা স্কুলে গিয়ে পড়বে যে অনুপ্রবেশকারীদের বাঁচাতে কোনো এক সময় একটি রাজনৈতিক দল বা নেতা নেত্রীরা বিএসএফকে, দেশের এজেন্সিকে যারা আমাদের রক্ষা করে তাদেরকে চ্যালেঞ্জ করেছিল? এই প্রশ্ন রেখে শেষ করছি কিশোর অগ্নিবাণ। বড় ব্রেকিং নিউজ নিয়ে ফিরে আসছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। এসআইআর এর রাজ্যে 56 লক্ষর বেশি নাম বাদের সম্ভাবনা, 23 লক্ষর বেশি মৃত ভোটারের হদিশ পাওয়া যায়নি 10 লক্ষের বেশি ভোটারের। কিশোর অগ্নিবাণে ব্রেকিং নিউজ। স্থানান্তরিত হয়েছেন 19 লক্ষের বেশি ভোটার। রাজ্যে শেষ পর্যায়ে চলছে এসআইআর এর প্রথম ধাপের কাজ। 99.98% এনুমারেশন ফর্ম বিলি হয়ে গিয়েছে, ডিজিটাইজড হয়ে গিয়েছে 99.64% ফর্ম, অর্থাৎ আর কিছুদিনের 99.64% ফর্ম ডিজিটাইজড হয়ে গিয়েছে এবং 99.98% এনুমারেশন ফর্ম বিলি হয়ে গিয়েছে। এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।